আচ্ছা, তোমরা ভাবো তো, এই পৃথিবীতে যদি অক্সিজেন না থাকতো তাহলে কি আমরা বাঁচতাম? এই অক্সিজেন যদি না থাকতো তাহলে কি আগুন জ্বলতো? আজ আমরা এমন একটি গ্যাস সম্পর্কে জানবো যা আমাদের শ্বাসকার্য থেকে শুরু করে কলকারখানা পর্যন্ত প্রতিনিয়ত যার অপরিহার্য। কি বলছে আমাদের? না, অক্সিজেন এলো কোথা থেকে? তারপরে আসলো শ্যাওড়া, তারপরে আসলো গাছ। এরা কি করে? এরা সালোকসংশ্লেষ প্রক্রিয়া কি তৈরি করে? অক্সিজেন তৈরি করে খাদ্যকে জারণ করতে। আবার কি দেখলাম? দহন করতে। আবার কি দেখলাম? ইস্পাত শিল্পে। আবার কি দেখলাম? রাসায়নিক শিল্পে। এরা কি করে? অক্সিজেনকে পুরো পরিমাণে একদম অ্যাবজর্ব করে নেয়। আচ্ছা, তোমরা ভাবো তো, এই পৃথিবীতে যদি অক্সিজেন না থাকতো তাহলে কি আমরা বাঁচতাম? এই অক্সিজেন যদি না থাকতো তাহলে কি আগুন জ্বলতো? অক্সিজেন যদি না থাকতো তাহলে কি এই গাছপালা থাকতো? আজ আমরা এমন একটি গ্যাস সম্পর্কে জানবো যা আমাদের শ্বাসকার্য থেকে শুরু করে কলকারখানা পর্যন্ত প্রতিনিয়ত যার অপরিহার্য। হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছো। আমরা আলোচনা করব এই অক্সিজেন সম্পর্কে। আমরা দেখব আজকে কি আমরা দেখব আজকে না অক্সিজেন কোথা থেকে এলো, কেন সব জীবের জন্য এটি গুরুত্বপূর্ণ, অক্সিজেনের ভৌত রাসায়নিক ধর্ম, ধাতু ও অধাতুর সঙ্গে এর বিক্রিয়া, শিল্প আর চিকিৎসা নানান রকম ক্ষেত্রে কেন এর ব্যবহারযোগ্য। সবথেকে মজার বিষয় হলো আমরা একটি ছোট্ট জ্বলন্ত পাটকাঠি কিভাবে প্রমাণ করে অক্সিজেন দহনে অর্থাৎ জ্বলতে সাহায্য করে। চলো শুরু করা যাক। হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আওয়ার স্কুলওয়ালা ইউটিউব চ্যানেল। আমি এনামুল। আজকে আমি তোমাদের ক্লাস 8 এর পরিবেশ ও বিজ্ঞান বইয়ের অধ্যায় 3 কয়েকটি গ্যাসের পরিচিতি সম্পর্কে আলোচনা করব। চলো শুরু করা যাক। প্রথমে কি বলছে আমাদের? না, প্রথমেই আমাদের দেখাচ্ছে অক্সিজেন এলো কোথা থেকে। কি বলছে প্রথমে? না, অক্সিজেন, এক মিনিট, কি বলছে আমাদের? না, অক্সিজেন এলো কোথা থেকে। প্রথমে বলছে আমাদের অক্সিজেন এলো কোথা থেকে। আমরা দেখেছি, আমরা জানি যে 450 কোটি বছর আগে পৃথিবীতে এই অক্সিজেন বলে কোনো কিছুই ছিল না। তখন তখন আমাদের বাতাস বলতে সব বোঝাতো। তখন আমাদের বাতাস বলতে কি বোঝাতো? না কার্বন ডাইঅক্সাইড, না নাইট্রোজেন, না মিথেন, না অ্যামোনিয়া। কি বোঝাতো? তখন আমাদের বাতাসে বোঝাতো। তখন বাতাসে আমাদের অক্সিজেন ছিল না। তখন বাতাসে আমাদের কি দেখতাম? আমরা দেখতাম অক্সিজেন দেখতাম, তখন আমরা বাতাসে দেখতাম কার্বন ডাইঅক্সাইড দেখতাম, তখন মিথেন দেখতাম, তখন নাইট্রোজেন দেখতাম, তখন আমরা হাইড্রোজেন দেখতাম। কিন্তু আজ থেকে 250 কোটি বছর আগে সমুদ্রে এক ধরনের ব্যাকটেরিয়া এলো যার নাম হচ্ছে সায়ানোব্যাকটেরিয়া। এই সায়ানোব্যাকটেরিয়া সূর্যের আলোর সংস্পর্শে সূর্যের আলোকে কাজে লাগিয়ে এই সমুদ্রের জলকে ভেঙে কি তৈরি করলো? না অক্সিজেন তৈরি করলো। তারপরে আসলো শ্যাওড়া, তারপরে আসলো গাছ। এরা কি করে? এরা সালোকসংশ্লেষ প্রক্রিয়া কি তৈরি করে? অক্সিজেন তৈরি করে। এইভাবে তৈরি হতে হতে এখন বর্তমানে আমাদের বাতাসে অক্সিজেনের পরিমাণ প্রায় 21%। 21%। তাহলে কিভাবে অক্সিজেন এলো আমাদের? আমরা বুঝতে পারছি। তাহলে কি বলছে? না, অক্সিজেন এলো কোথা থেকে? বলছে বিজ্ঞানীদের মতে প্রায় 450 কোটি বছর আগে পৃথিবীর সৃষ্টি হয় এবং প্রায় 350 কোটি বছর আগে প্রাণের উদ্ভব ঘটে। আমি বললাম যে 450 কোটি বছর আগে যখন আমাদের বাতাস দেখেছিলাম তখন অক্সিজেন বলে কোনো কিছু ছিল না। তারপরে প্রাণের উদ্ভব কখন হয়েছে? না 350 কোটি বছর আগে। তখনকার বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ খুব কম ছিল, বরং হাইড্রোজেন, যেটা কথা বললাম, হাইড্রোজেন, অ্যামোনিয়া, নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড, মিথেন প্রভৃতি নানান গ্যাস ছিল বেশি। সেই সময় জীব ছিল অবায়ুজীবী। এই অবায়ুজীবী মানে কি? যে সমস্ত জীবেদের যে সমস্ত জীবেদের কি অক্সিজেন প্রয়োজন হয় না, যারা অক্সিজেন ছাড়াও জীবিত থাকতে পারে, বাঁচতে পারে। তাহলে কি বলছে? এই অবায়ুজীবী প্রায় 250 কোটি বছর আগে সমুদ্রের সায়ানোব্যাকটেরিয়া, এই যে বলছি, নামে এক ধরনের জীবাণুর আবির্ভাব ঘটে, যারা সূর্যের আলোকে ব্যবহার করে জল ভেঙে অক্সিজেন উৎপন্ন করে। এই দেখে এখানে আমরা দেখতে পাচ্ছি, কি দেখতে পাচ্ছি? না সায়ানোব্যাকটেরিয়াকে আমরা দেখতে পাচ্ছি কি করছে? সূর্যের আলোকে কাজে লাগিয়ে কি করছে? না জল থেকে কি তৈরি করছে? অক্সিজেন তৈরি করছে। কি তৈরি করছে? অক্সিজেন তৈরি করছে। এখান থেকে আমরা দেখলে বুঝতে পারছি কি বলছে? না
পরে সবুজ শৈবাল, তারপরে কি এলো শৈবাল, তারপরে উদ্ভিদ, এরা সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় কি তৈরি করতে লাগলো, অক্সিজেন তৈরি করতে লাগলো। এই প্রক্রিয়ায় কোটি কোটি বছর ধরে এইভাবে বাতাসে অক্সিজেন পরিমাণ বেড়ে আজকের অবস্থায় পৌঁছেছে। আজকের অর্থাৎ আমরা এখন কত জানি, আমার বায়ুমণ্ডলের বাতাসে কত, এখন 21% অক্সিজেন রয়েছে। এখন কি বলছে না, নেক্সট কি বলছে, বাতাসের অক্সিজেন থাকা সুবিধা কি। তাহলে আমরা আগে দেখে নিলাম যে অক্সিজেন কোথা থেকে আসলো, কিভাবে বুঝতে পেরেছি আমরা। প্রথমে দেখলাম যে বাতাসে কোনো অক্সিজেনের কোনো পরিমাণ ছিলই না, তারপরে দেখলাম প্রাণের উদ্ভব হলো, তারপরে দেখলাম কি না এক ধরনের ব্যাকটেরিয়া আসলো, কি সায়ানোব্যাকটেরিয়া, এসে কি করলো না সমুদ্রের জলে সূর্যের আলোকে কাজে লাগিয়ে কি বানালো, কার্বন ডাইঅক্সাইড, তারপর শৈবাল, তারপর গাছ, এরা আস্তে আস্তে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় কি তৈরি করতে থাকলো না অক্সিজেন তৈরি করতে থাকলো। এরপরে কি বলছে না, বাতাসে অক্সিজেন থাকার সুবিধা কি। বাতাসে অক্সিজেন থাকার সুবিধাটা কি, বাতাসে যে অক্সিজেন থাকলে আমাদের কি সুবিধা হবে, আমরা কি শুরু এই শ্বাসকার্য নেবে, এই শ্বাসকার্য নেবার সুবিধা। বলছে বাতাসে অক্সিজেন থাকার সুবিধা কি। অক্সিজেন কি করে, আমরা আমরা যখন শ্বাসকার্য চালাই, আমরা 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 যখন কোনো কিছু কাজ করি, কাজ করার জন্য আমাদের কিসের প্রয়োজন হয়, শক্তির প্রয়োজন হয়। তো এই শক্তি কোথা থেকে আসে, আমাদের খাবার থেকে আসে। কোথা থেকে আসে, খাবার থেকে আসে। খাবার কথা আমাদের গ্লুকোজ থেকে পাই। তো বলছে এই যে গ্লুকোজ আমাদের, এক মিনিট, এই যে গ্লুকোজ C6H12O6, এই গ্লুকোজের সঙ্গে অক্সিজেন জারিত হয়ে কি করে না আমাদের যে খাবার রয়েছে এই খাবারকে কি করে অনেকটা পরিমাণ শক্তিশালী করে যায়। কি করে যায় না, প্রায় 15 গুণ বেশি শক্তিশালী করে যায়। তোকে যদি কেউ যদি এক্ষুনি বলে যে তোকে যদি কেউ এক্ষুনি, তুই এখন খিদের মধ্যে রয়েছিস, তোকে যদি তোর মা যদি ভাত দেয়, কেমন হতো যদি সেই ভাতটায় খাবার খাওয়ার পর, যে খাবার খেলে যখন ভাতটায় যদি তার শক্তি যদি 15 গুণ বেশি বেড়ে যেত, এই এই শক্তি বাড়াইটাকে না এই অক্সিজেন বাড়ায়। কি বলছে আমাদের না, বলছে বাতাসে অক্সিজেন থাকার সুবিধা কি। অক্সিজেন ব্যবহার করে কোনো গ্লুকোজ জারণ ঘটলে, এই যে আমি যে বললাম গ্লুকোজের সঙ্গে অক্সিজেন জারিত হয়ে কি তৈরি হয়, শক্তি তৈরি হয়। তো কি বলছে, জারণ ঘটলে অক্সিজেন ছাড়া জারণের তুলনায় প্রায় 15 গুণের বেশি শক্তি পাওয়া যায়। তাহলে অক্সিজেন যুক্ত করে যদি জারণ হয়, আমাদের এই গ্লুকোজ যদি জারণ হয়, তাহলে কত 15 গুণ বেশি শক্তি পাওয়া যাবে। আর অক্সিজেন ছাড়াই যদি জারণ হয়, তাহলে কি হবে, কম শক্তি পাবো আমরা, তাই নয়। কি বলছে, বেশি শক্তি পাওয়ার ফলে জীবদেহের কর্মক্ষমতা বৃদ্ধি পায়। বাতাসে অক্সিজেন পরিমাণে বাড়ার সঙ্গে সঙ্গে পৃথিবীতে অক্সিজেন ব্যবহারকারী জীব অর্থাৎ উদ্ভিদ এবং প্রাণীরও সৃষ্টির বিস্তার লাভ ঘটলো। আমরা আরেকটা জিনিস বুঝতে পারবো, কি বলতো, এই ছবির মধ্যে দেখ, আমরা আমরা এখান থেকে দেখতে পাবো, কি দেখতে পাবো না, অক্সিজেন পূর্ণ জায়গায় যেখানে দেখবো বাতাসে যেখানে অক্সিজেন বেশি রয়েছে, সেইখানে যদি আমরা কি করি, একটা মোমবাতিকে যদি জ্বালাই, তখন দেখবো অক্সিজেন, তখন দেখবো কি না মোমবাতিটা কি উজ্জ্বল ভাবে জ্বলে উঠছে, বেশি করে জ্বলছে, উজ্জ্বল ভাবে জ্বলে উঠছে। কেন, সেখানে অক্সিজেন পরিমাণ রয়েছে। আমরা এর আগে যে দেখেছি যে কি অক্সিজেন কি করে না কোনো কিছুকে জ্বলতে সাহায্য করে, মানে দহনে সাহায্য করে। আবার এই সেম মোমবাতিকে যদি যেখানে অক্সিজেন কম আছে যে সমস্ত জায়গায়, সেইখানে যদি নিয়ে যায়, তখন দেখবো সেই এই এই যে মোমবাতিটা রয়েছে, মোমবাতিটা কি দেখবো না, সে তখন মিট মিট করে জ্বলবে। বুঝতে পেরেছিস কি বলছে তাহলে, আমাদের বাতাসে অক্সিজেন থাকার সুবিধাটা কি। কি সুবিধা দেখলাম, আমরা যখন কাজ করার জন্য শক্তির প্রয়োজন, সেই শক্তি যখন আমরা গ্লুকোজ যখন খাবো, তখন কি জারণ হবে। এই জারণ হওয়ার সময় যদি অক্সিজেন যুক্ত হয়ে জারণ হয় আমাদের, তখন কি হবে, 15 গুণ বেশি শক্তি পাবো। আর যখন অক্সিজেন ছাড়া জারণ হবে, তখন কি হবে না আমাদের কম শক্তি পাবো। তাহলে আমরা এখানে দেখলাম না বাতাসে অক্সিজেন থাকার সুবিধা কি। তারপর কি বলছে না, পৃথিবীতে সব জীবেরই কি অক্সিজেন লাগে। আমরা কি দেখলাম সবারই কি অক্সিজেন লাগে পৃথিবীতে। এতদিন থেকে দেখে আমরা জানতাম না যে অক্সিজেন যে কোনো জীবেরই শ্বাসকার্য চালাবার জন্য কি লাগে, অক্সিজেন লাগে, আমরা দেখেছিলাম। তাহলে সবারই কি লাগে না, প্রশ্নের উত্তরটা হবে কি না, সবার লাগে না। আমরা দেখেছি বায়ুজীবী কারা, যাদেরকে অক্সিজেন লাগে, যেমন আমরা, প্রাণী, উদ্ভিদ, এদেরকে বায়ুজীবী। আর অবায়ুজীবী কোনগুলো, যাদেরকে অক্সিজেন লাগে না। এরকম এই ভূপৃষ্ঠের নিচে এমন ধরনের ব্যাকটেরিয়া রয়েছে যারা অক্সিজেনের সংস্পর্শে আসলেই তারা কি হয়, মৃত্যু হয়ে যায়, তাদের অক্সিজেন ছাড়াই তারা বাঁচতে পারে। কি বলছে আমরা দেখছি না, কি বলছে দেখা যাক। বলছে সব জীবের অক্সিজেন লাগে না, জলভূমির গভীর অংশে বা
নোংরা জলনিষ্কাশির পাঁকের নিচে অক্সিজেনের পৌঁছায় না। কি বলতে যে আমরা দেখলাম যে জলাভূমির গভীরে আমি যে বললাম বা নোংরা জলাশয়ের নিচে অক্সিজেন পৌঁছায় না, কি হয় সেখানে এমন কিছু ব্যাকটেরিয়া থাকে যারা অক্সিজেনের সংস্পর্শে আসলে তারা কি হয়, মারা যায়। এদের বলে কি না, বা এদের বলে কি, এদেরকে বলে না বাধ্যতামূলক, এক মিনিট, এদেরকে বলে বাধ্যতামূলক অবায়ুজীবী। তাহলে আমরা দেখলাম বায়ুজীবী কোনটা দেখলাম, যাদের অক্সিজেন দরকার, আমরা, প্রাণী, উদ্ভিদ। অবায়ুজীবী কাদের দেখলাম, যাদের অক্সিজেনের প্রয়োজন হয় না, যেমন দেখলাম ব্যাকটেরিয়া দেখলাম যেরকম। এদের কোষে শক্তি উৎপাদনের প্রক্রিয়া বায়ুজীবীদের থেকে আলাদা, তবে কিছু অবায়ুজীবী ব্যাকটেরিয়া ও ছত্রাক ছাড়া বর্তমানে পৃথিবীতে বায়ুজীবীদেরই প্রাধান্য। আমরা কি দেখতে পাচ্ছি, এই কিছু ব্যাকটেরিয়া ছত্রাক ছাড়া বাকি সবই বায়ুজীবী, কেউ অবায়ুজীবী নয়। শুধুমাত্র লিমিটেড এই ছত্রাক আর ব্যাকটেরিয়া, এদেরই শুধুমাত্র অক্সিজেনের দরকার পড়ে না, প্রয়োজন পড়ে না। কি করে না, প্রাধান্য কি হচ্ছে, মানুষ, অন্যান্য প্রাণী, উদ্ভিদ সকলেই কি হচ্ছে অক্সিজেনের প্রয়োজন, মানে কি এরা বায়ুজীবী। কি বলে তাহলে আমাদেরকে এখানে না, পৃথিবীতে সব জীবেরই কি অক্সিজেন প্রয়োজন? আমাদের কি প্রশ্নের উত্তর হলো না। কিন্তু কেন দেখলাম আমরা কিছু ব্যাকটেরিয়া আর ছত্রাক দেখলাম যাদেরকে কি না, তাদের অক্সিজেনের প্রয়োজন হয় না, তারা কি অবায়ুজীবী। বুঝতে পেরেছি আমরা। কি বলছে নেক্সট, অক্সিজেনে কি শুধুই সুবিধা নাকি সমস্যা আছে? কি বলছে, অক্সিজেনে কি শুধু সুবিধাই আছে নাকি সমস্যা? তুই দেখলি একটু আগেই দেখলি কি করলো, অক্সিজেন আমাদের যে গ্লুকোজ ছিল, গ্লুকোজের সঙ্গে জারিত হয়ে কি হলো, বিশেষ শক্তি উৎপন্ন করলো, উপকার করলো তো আমাদের। তাহলে কি বলছে, অক্সিজেন কি শুধুই সুবিধা নাকি অসুবিধা? না, অক্সিজেনের কি কিছু অসুবিধাও রয়েছে। কিরকম অসুবিধা রয়েছে? অক্সিজেন যখন আমাদের গ্লুকোজ খাবারের সঙ্গে যখন জারিত হয়, জারিত হওয়ার সময় কি তৈরি হয়, কিছু কি তৈরি হয় না, হাইড্রোজেন পারঅক্সাইড তৈরি হয়, আর কি তৈরি হয় না, সুপার ডাইঅক্সাইড আয়ন তৈরি হয়, যা অতি ক্ষুদ্র ক্ষুদ্র পরিমাণ। কিন্তু এই অতি ক্ষুদ্র ক্ষুদ্র যে যদি একটু পরিমাণে বৃদ্ধি পায়, তখন আমাদের ডিএনএ তেও অনেক পরিমাণ এফেক্ট পড়তে পারে। তাহলে আমরা কি দেখলাম, অক্সিজেনের শুধুমাত্র সুবিধাও নয়, অসুবিধা রয়েছে। কিছু সুবিধা না, জারিত হওয়ার সময় এরা কি তৈরি করে না, ক্ষতিকারক কিছু পদার্থ তৈরি করে, যা আমাদের শরীরের জন্য ক্ষতিকর। কি বলছে দেখে নি, অক্সিজেনের কি শুধু সুবিধা? কি বলছে, অক্সিজেন ব্যবহার করে কোষে খাদ্য থেকে বেশি শক্তি পাওয়া যায়, যে কথা বললাম এক্ষুনি। কি বলছে, তবে এর কিছু অসুবিধাও আছে। অক্সিজেনের সাহায্যে শক্তি উৎপাদনের সময় কোষে ক্ষতিকারক পদার্থ তৈরি হতে পারে, যেমন হাইড্রোজেন পারঅক্সাইড, এই যে হাইড্রোজেন পারঅক্সাইড, আর কি সুপার পারঅক্সাইড, আর কি লেখা আছে সুপার পারঅক্সাইড আয়ন। এই যে অল্প পরিমাণে থাকলেও এরা কোষে ক্ষতি করতে পারে, এবং কখনো কখনো এই যে লেখা আছে ডিএনএ অণুকেও এরা ক্ষতিগ্রস্ত করতে পারে। আমাদের যে শরীরে যে ডিএনএ রয়েছে, এরা এই ডিএনএ কেও ক্ষতিগ্রস্ত করতে পারে। তাহলে কি দেখলাম আমরা, যে অক্সিজেন কি শুধু আমাদের সুবিধা করে না, অক্সিজেন আমাদেরকে কি অসুবিধাও আমাদের সৃষ্টি করে। কি পরিমাণে না, এই যে পদার্থগুলো রয়েছে, এই পদার্থগুলো যদি পরিমাণে যদি বেশি হয়, তবে আমাদের কি হবে, ক্ষতি হবে। অল্প পরিমাণে তাহলে কিন্তু ক্ষতি হবে না। তাহলে বুঝতে পেরেছি আমরা। পরের টপিক কি বলছে, বলছে এই সমস্যা থেকে, তাহলে বলছে তাহলে কি হবে, আমাদের শরীর দ্বারা এই যখন গ্লুকোজ আমাদের মধ্যে যখন প্রবেশ করছে, যখন অক্সিজেনের দ্বারা জারিত হচ্ছে, তাহলে আমাদের শরীর নিজে থেকেই কি মানে আমাদের ক্ষতি করছে। তাহলে এটা কি কোনো কিছু আর রেহাই পাওয়া যাবে না, ঠিক করা যাবে না? বলছে এই যে ক্ষতি হচ্ছে, এই সমস্যাটা থেকে আমরা কিভাবে বাঁচবো, এই সমস্যা থেকে কিভাবে বাঁচবো। আমাদের এক ধরনের কি রয়েছে, এক ধরনের আমাদের এনজাইম রয়েছে, সেই এনজাইমের নাম কি না, ক্যাটালেজ। এ কি করে, এই যে আমাদের হাইড্রোজেন পারঅক্সাইড যে রয়েছে, কি করে একে, এই যে আমাদের হাইড্রোজেন পারঅক্সাইড রয়েছে, এই হাইড্রোজেন পারঅক্সাইডকে কি করে এ না ভেঙে দেয়, ভেঙে দিয়ে কি তৈরি করে দেয় না, জল আর অক্সিজেন তৈরি করে দেয়। তাহলে কি হলো, ক্ষতি থেকে বেঁচে গেলাম আমাদের। তাহলে কি দেখতে পেলাম, এই সমস্যা থেকে কিভাবে বাঁচবো, বলছে কোষে তৈরি হওয়া ক্ষতিকারক পদার্থ যেমন সুপার অক্সাইড ও হাইড্রোজেন পারঅক্সাইড নষ্ট করার জন্য জীবকোষের বিশেষ এনজাইম থাকে। আমাদের জীবকোষে একটা বিশেষ যেমন এনজাইম থাকে, এই এনজাইমটা কি না, ক্যাটালেজ। এ হাইড্রোজেন পারঅক্সাইডকে ভেঙে জল আর অক্সিজেন
তৈরি করে। তোরা এই সমীকরণটাকে দেখলেই বুঝতে পারবি। বুঝতে পেরেছিস? তাহলে তাহলে কি হলো, সমস্যার সমাধান মিটলো। ঠিক আছে, তারপর কি বলছে না, খাদ্য থেকে শক্তি উৎপাদন ও দহন ছাড়া অক্সিজেনের ব্যবহার। আচ্ছা, বলছে আমাদের কি অক্সিজেন যে রয়েছে শুধু কি এই খাদ্য থেকে শক্তি উৎপাদন করছে, আর কি দেখলাম না দহন মানে জ্বলতে সাহায্য করছে, এই এই দুটোই কি এর অক্সিজেনের কাজ রয়েছে? আর কি কোনো কিছু কাজ রয়েছে? কাজ নেই আর কোনো কিছু? হ্যাঁ, অবশ্যই এর থেকে আর কোনো কিছু কাজ রয়েছে। কি কাজ রয়েছে না, ইস্পাতের শিল্পে ব্যবহার হয়। কিরকম ইস্পাত শিল্পে? আমরা দেখেছি যখন লোহা তৈরি হয় এতে অনেক পরিমাণ অশুদ্ধি এর সঙ্গে মিশে থাকে, এই অক্সিজেন তাদেরকে কি করে জ্বালিয়ে দেয়, তার ফলে আমরা কি পাই, বিশুদ্ধ বিশুদ্ধ লোহা পাই। যেমন আমরা ব্যবহার করি বাড়ি বানাতে, সবকিছু বানাতে ব্যবহার করি না। কি বলছে, ইস্পাত শিল্পে অশুদ্ধ লোহা পরিশোধন করে ভালো মানের ইস্পাত তৈরিতে অক্সিজেন অপরিহার্য, যাতে মিশে থাকবে অন্যান্য জিনিস সেইগুলোকে কি দহন করে এ সরিয়ে দেয়, তারপরে কি পড়ে যায়, আমরা বিশুদ্ধ ইস্পাত পেয়ে যাই। দেখতে পেয়েছি তাহলে আমরা ইস্পাতে, তাহলে আমরা দেখলাম শুধু খাদ্যের জারণ ছাড়া দহন ছাড়া আর কিসে ব্যবহার করছে না, ইস্পাত শিল্পেও ব্যবহার করছে। তারপর কি আর কোনো কিছু না, আরো আছে, কি আছে না রাসায়নিক শিল্পে। রাসায়নিক শিল্পে কি না নাইট্রিক অ্যাসিড আর অ্যামোনিয়াম নাইট্রেট, নাইট্রিক অ্যাসিড আর অ্যামোনিয়াম নাইট্রেট তৈরিতে এই অক্সিজেন লাগে। আর এই এই যে এটার যে কাজে লাগে এটাকে বিস্ফোরক, বিস্ফোরক তৈরিতে নাইট্রিক অ্যাসিড ব্যবহার করা হয়। তাহলে আমরা রাসায়নিক শিল্পে কি দেখলাম, রাসায়নিক শিল্পে দেখলাম আমরা নাইট্রিক অ্যাসিডকে দেখেছি আর অ্যামোনিয়াম নাইট্রেট তৈরি করতে ব্যবহার করছে। আর এই যে নাইট্রিক অ্যাসিড রয়েছে এ কি করছে না অ্যাসিড তৈরিতে ব্যবহৃত হয়। বুঝতে পেরেছি, বিস্ফোরক তৈরিতে নাইট্রিক অ্যাসিড ব্যবহৃত করা হয়। তাহলে কি দেখলাম আমরা না খাদ্যকে জারণ করতে, তারপর কি দেখলাম দহন করতে, তারপর কি দেখলাম ইস্পাত শিল্পে, আবার কি দেখলাম রাসায়নিক শিল্পে। এবার কি বলছে না কি সালফিউরিক অ্যাসিড উৎপাদন, গাড়ির ব্যাটারি, সার, রং, পেট্রোলিয়াম পরিশোধন ও ধাতু পরিশোধনের ব্যবহৃত সালফিউরিক অ্যাসিড H2SO4 তৈরির গুরুত্বপূর্ণ ধাপে এই অক্সিজেন লাগে। তাহলে এই সালফিউরিক অ্যাসিড যখন তৈরি করতে এই অক্সিজেন কি কাজে লাগে। তাহলে আমরা বুঝতে পারলাম। আরো কি লাগে দেখ, কি দেখছে না চিকিৎসা ক্ষেত্রে লাগে আমাদের, কি লাগে না চিকিৎসা ক্ষেত্রে, যেমন নিউমোনিয়া। কি বলছে দেখ, নিউমোনিয়া আক্রান্ত রোগীর চিকিৎসায় কার্বোজেন কি থাকে, যাতে 95% থাকে কি অক্সিজেন আর 5% থাকে কার্বন ডাইঅক্সাইড। নিউমোনিয়া আক্রান্ত রোগীর চিকিৎসায় কার্বোজেন 95% অক্সিজেন এবং 5% কার্বন ডাইঅক্সাইড থাকে, এবং শ্বাসকষ্ট উপশমে নিয়ন্ত্রিত মাত্রায় অক্সিজেন ব্যবহার করা হয়। তাহলে চিকিৎসা ক্ষেত্রেও দেখলাম ব্যবহার করা হয়। তাহলে আমাদের যখন মাথার মধ্যে আসবে কি অক্সিজেনকে শুধুমাত্র আমাদের এই শ্বাসকার্য এই খাবারকে জারণ করতে আর কি দহন করতে কাজে লাগে, আর অন্য কিছু কাজে লাগে না। হ্যাঁ, তখন আমরা ইস্পাত শিল্প বলবো, রাসায়নিক শিল্প বলবো, সালফিউরিক অ্যাসিড তৈরি বলবো, চিকিৎসা শিখতে বলবো। না আমরা প্রথমেই দেখেছিলাম যে শ্বাসকার্য থেকে শুরু করে শিল্প কারখানা সব জায়গাতেই ওই অক্সিজেন অপরিহার্য। দেখতে পেয়েছি। তারপরে কি বলছে না অক্সিজেনের ভৌত ধর্ম। কি বলছে অক্সিজেনের ভৌত ধর্ম, আমরা কি জানি অক্সিজেন বর্ণহীন, গন্ধহীন, স্বাদহীন গ্যাস, যা সাধারণ অবস্থায় কিরকম থাকে, গ্যাসীয় অবস্থায় থাকে। কি বলছে না অক্সিজেন একটি বর্ণহীন, গন্ধহীন, স্বাদহীন এবং সাধারণ তাপমাত্রায় এটি গ্যাসীয় পদার্থ। তাই তো, এটি কি বাতাসের চেয়ে সামান্য ভারী, এটি বাতাসের চেয়ে সামান্য ভারী। আর এ কি করে না -183°C কি হয় না এক তরল তৈরি হয়, আর ফুটে কখন হয় না -280°C কি হয় না বরফে পরিণত হয়। তাহলে কি দেখলাম আমরা অক্সিজেনের ভৌত ধর্ম কি দেখতে পাচ্ছি না অক্সিজেন হচ্ছে কি বর্ণহীন, গন্ধহীন, স্বাদহীন গ্যাস। আর দেখতে পেলাম কি এই সাধারণ অবস্থায় কিরকম থাকে না গ্যাসীয় অবস্থায় থাকে। তারপর কি বলছে এটি বাতাসের চেয়ে সামান্য ভারী, প্রমাণ তাপমাত্রা ও চাপে এর ঘনত্ব কত না 1.428 গ্রাম পার লিটার। অক্সিজেন জলে সামান্য দ্রাব্য, অক্সিজেন জলেতে সামান্য, আচ্ছা অক্সিজেন জলে সামান্য দ্রবণ, একটু সাধারণ নলেজ থেকে তোরা বলতে পারবি কি কেন, কেন বলতো? আমরা দেখেছি জলে বসবাস করে যে সমস্ত জীব, যেমন মাছ কি করে, তাহলে কি তাদের তো অক্সিজেন দরকার, তো বেঁচে থাকার জন্য অক্সিজেন দরকার, তাহলে কোথা থেকে পাচ্ছে, জল থেকে পাচ্ছে। তাহলে কি জলে তো অক্সিজেন দ্রবীভূত রয়েছে। বুঝতে পারছিস কি বলছে না কি অক্সিজেন জলে সামান্য দ্রাব্য, 0°C তাপমাত্রায় বিশুদ্ধ জলে এর দ্রাব্যতা
14.6 মিলিগ্রাম পার লিটার। বুঝতে পেরেছিস? তরল অক্সিজেনের হিমাঙ্ক -280 ডিগ্রি সেলসিয়াস এবং স্ফুটনাঙ্ক কত? -183 ডিগ্রি সেলসিয়াস। এই -183 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অক্সিজেন হালকা নীল রঙের তরল উৎপন্ন হয় এবং কঠিন অবস্থায় এটা নীল রঙেরই থাকে। তাই বুঝতে পেরেছি? কি দেখতে পেলি? -183 ডিগ্রি সেলসিয়াসে তরল হলো, কিরকম রঙ হলো? না নীল রঙের। আবার যখন কঠিন অবস্থায় আসলো এটা কি? নীল রঙেরই থাকলো। বুঝতে পেরেছিস? তাহলে তারপরে কি বলছে? না অক্সিজেনের আবার দেখেছি অক্সিজেনের কি তিনটি কি আছে? না আইসোটোপ রয়েছে। আইসোটোপ মানে কি? আমরা দেখেছিলাম না একই মৌল কিন্তু বিভিন্ন যার ভর। আমরা এরকম উদাহরণ দিয়েছিলাম যে ধর একটা ফ্যামিলি মেম্বারের তিনটে তিনটে ফ্যামিলি মানে তিনটে বাচ্চা রয়েছে, এই তিনটে বাচ্চার কি দেখেছিলাম? আলাদা আলাদা ওজন দেখেছিলাম। ঠিক তেমনই তো আইসোটোপ দেখেছিলাম। তো কিরকম? না একই মৌলের বিভিন্ন বিভিন্ন ভর। এই অক্সিজেনের যে আইসোটোপ রয়েছে, অক্সিজেনের 16, 17, 18 এই যে রয়েছে, এর মধ্যে এই 16টাই বেশি পরিমাণে কি প্রকৃতিতে খুব কম। কি দেখলাম? অক্সিজেনের তিনটি না 16টাই তো প্রকৃতিতে বেশি পরিমাণ থাকে। কি বলছে? না অক্সিজেনের তিনটি আইসোটোপ হলো 16, 17, 18। এর মধ্যে শেষ দুটির প্রাকৃতিক পরিমাণ খুব কম, আর প্রাকৃতিক যেটা আমরা সব লক্ষ্য করি বেশিরভাগ এই 16টাকেই লক্ষ্য করি আমরা বেশি। তাহলে আমরা কি দেখলাম? না অক্সিজেনের ভৌত ধর্মের মধ্যে দেখেছি আমরা কি বর্ণহীন, গন্ধহীন, স্বাদহীন দেখেছিলাম। সাধারণ উষ্ণতায় এটি গ্যাসীয় পদার্থ ছিল। দেখলাম এর যে গলনাঙ্ক রয়েছে -183 ডিগ্রি, স্ফুটনাঙ্ক রয়েছে কত? না -280 ডিগ্রি সেলসিয়াস। বুঝতে পেরেছিস? তাহলে তারপরে কি বলছে? কি না অক্সিজেনের রাসায়নিক ধর্ম। অক্সিজেনের কি ধর্ম? এবারে রাসায়নিক ধর্ম। অক্সিজেন আমরা কি দেখেছিলাম? অক্সিজেন কি আছে? না দ্বিপরমাণু। অক্সিজেনের তো এই যে কটা রয়েছে? দুটো রয়েছে তো। এই অক্সিজেনকে যখন উত্তপ্ত করা হবে এরা কি হবে? একক পরমাণু হয়ে যাবে, ভেঙে কি হয়ে যাবে? একক। এদের অনেক জারণ ক্ষমতা বেশি, খুব শক্তিশালী। কি বলছে? অক্সিজেনের রাসায়নিক ধর্ম। অক্সিজেন কি না দ্বিপরমাণু। অক্সিজেন কি দ্বিপরমাণু দুটো রয়েছে। তবে উচ্চ তাপমাত্রায় অক্সিজেন অণু ভেঙে কি হয়? না একক অক্সিজেন তৈরি হয়। এর পারমাণবিক অক্সিজেন অত্যন্ত শক্তিশালী জারক। আমি বললাম না শক্তিশালী অত্যন্ত জারক। এই দেখ, এই যে রয়েছে অক্সিজেন দ্বিপরমাণু, একে তাপ দিয়ে উষ্ণতা দিয়ে কি হয়েছে? না একক পরমাণুতে তৈরি করা হয়েছে। এ একদম 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 তাড়াতাড়ি কি করতে পারে? না জারিত করতে পারে, শক্তিশালী খুব। অক্সিজেন গ্যাসের রাসায়নিক সক্রিয়তা। কিভাবে অক্সিজেন গ্যাস যোগদান করছে? কি দেখতে পাচ্ছি? অক্সিজেন একটি সক্রিয় মৌল। অক্সিজেন একটি সহজে সবার সঙ্গে মিশে যাবে সক্রিয় মৌল। উচ্চ তাপমাত্রা ও অনুঘটকের উপস্থিতিতে এর সক্রিয়তা আরো বৃদ্ধি পায়। যত তাপমাত্রা বাড়াবো আর অনুঘটক যে বিক্রিয়ার বেগ বাড়াবে, যে অপরিবর্তিত থাকবে, এই যে অনুঘটক থাকলে এ আরো তাড়াতাড়ি করে কি হয়? অনুঘটকের উপস্থিতিতে এর সক্রিয়তা আরো বৃদ্ধি পায়। সোনা, প্ল্যাটিনাম প্রভৃতি নোবেল ধাতু এবং ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন ছাড়া প্রায় সব মৌলের সঙ্গে এই অক্সিজেন প্রত্যক্ষভাবে যৌগ হয়ে কি যুক্ত হয়ে যৌগ গঠন করে। তাহলে সক্রিয়তা কি দেখলাম? অক্সিজেন কি করে? না একটি সক্রিয় মৌল, সহজেই সবার সঙ্গে কি হয়? যুক্ত হয়ে যৌগ গঠন করতে চাই। আর আমরা দেখলাম যে অক্সিজেনকে যখন উত্তপ্ত করব আর তখন কি হবে? এর সক্রিয়তাটা আরো পরিমাণে কি বেড়ে যাবে যখন এর সঙ্গে অনুঘটক যুক্ত থাকবে। আর তাপ যখন দেবো এর কি হবে? না অক্সিজেন কি দেখতে পাবো? যা সক্রিয়তা আরো এর থেকে অনেক অনেক পরিমাণে বৃদ্ধি পাবে। তারপর কি বলছে? না দহন। দহন আমরা প্রথম থেকে জেনে গেছি যে অক্সিজেন কি দেখতে পেলাম? যে অক্সিজেন জ্বলতে দহনে সাহায্য করছে, মানে কি জ্বলতে সাহায্য করছে কিন্তু নিজে জ্বলছে না। কি দেখেছিলাম আমরা? অনেক থেকে আগে থেকেই দেখে আসছি। একটা অক্সিজেন পূর্ণ জারে কি করছি? যেই আমরা পাটকাঠিটা জ্বলন্ত অবস্থায় নিয়ে আসলাম, দেখলাম পাটকাঠি উজ্জ্বল শিখায় জ্বলে উঠলো। তাহলে কি বুঝতে পারলাম? যে অক্সিজেন জ্বলতে সাহায্য করে কিন্তু নিজে জ্বলছে না। দহন কি বলছে? দহনে অক্সিজেন নিজে দাহ্য নয়, কিন্তু অধিকাংশ ধাতু ও অধাতুর সঙ্গে যুক্ত হওয়ায় সময় তাপ ও আলো উৎপন্ন হয়। এই প্রক্রিয়াকে দহন বলে।
দহনের সময় দাহ্য পদার্থ বা তার উপাদান অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়ে জারিত হয়। অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়ে কি হয়? জারিত হয়। তাহলে আমরা অক্সিজেনের রাসায়নিক ধর্মটা দেখলাম। তারপর কি বলছে? কি বলছে? এই যে আমরা আগেরটা দেখলাম যে অক্সিজেন দহনে জারিত হচ্ছে, কি বলছে দেখ, বলছে শিখাহীন জ্বলন্ত পাটকাঠি অক্সিজেনপূর্ণ গ্যাস জারে প্রবেশ করালে, যেটা তোদের বললাম, পুনরায় উজ্জ্বলভাবে সেটি জ্বলে উঠবে। তাই তো আগের থেকে জেনে গেছি আমরা। কেন? অক্সিজেন দহনে সহায়তা করে। অক্সিজেন কি করে? জ্বলতে সাহায্য করে। তাই দহনের গতি বেড়ে যায়। কি? জীবের শ্বাসকার্যে অক্সিজেনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অল্প কিছু নিম্ন শ্রেণীর জীব ছাড়া প্রায় সব উদ্ভিদ ও প্রাণী শ্বাসকার্যের জন্য এই অক্সিজেন গ্রহণ করে এবং কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে। গ্লুকোজ জারণ করে শক্তি উৎপন্ন করে। আমরা দেখেছিলাম প্রথমেই আমরা দেখেছিলাম সুবিধার সময় কি গ্লুকোজ দেখেছিলাম, গ্লুকোজের সঙ্গে অক্সিজেন জারিত হয়ে কি 15 গুণ বেশি শক্তি উৎপন্ন করেছিল আমাদের। ঠিক এইখানটা করে দেখ, আমাদের এই গ্লুকোজ রয়েছে, গ্লুকোজের সঙ্গে অক্সিজেন কি তৈরি হয়েছে? কার্বন ডাইঅক্সাইড, জল আর কি তাপ উৎপন্ন হয়েছে। বুঝতে পারলাম তাহলে শ্বাসকার্যে। তারপর কি বলছে না, পার অক্সাইড গঠন। কি গঠন? পার অক্সাইড 2 কি বলছে? অধিকাংশ ধাতু ও অধাতুর সঙ্গে অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়ে অক্সাইড গঠন করে। মৌলের প্রকৃতির উপর নির্ভর করে অক্সাইড বিভিন্ন ধরনের হয়। আম্লিক, ক্ষারকীয় অক্সাইড আর উভধর্মী অক্সাইড। তারপর কি বলছে? অধাতুর সঙ্গে অক্সিজেনের বিক্রিয়া। এবারে দেখবো আম্লিক অক্সাইড অধাতুর সঙ্গে কিভাবে বিক্রিয়া করবে অক্সিজেন। খালি দেখলাম যে তাপ দিলে, অনুঘটক দিলে একদম তাড়াতাড়ি সক্রিয় মৌলের সঙ্গে বিক্রিয়া জারিত হয়ে যাচ্ছে। বলছে আম্লিকের সঙ্গে অর্থাৎ ওই অধাতুর সঙ্গে অক্সিজেনের বিক্রিয়া। কি বলছে? দহন চামচে একটি কাঠকয়লা, মানে কি রে? কাঠকয়লা নিয়ে লাল হওয়া পর্যন্ত গরম করে অক্সিজেন পূর্ণ গ্যাস জারে প্রবেশ করানো হলো। তাহলে একটা কি নিয়েছি আমরা? একটা এমনি চামচ ধরে নিয়ে একটা নিয়েছি, সেখানে একটি কার্বন রেখেছি, সেটাকে খুব গরম করেছি লাল হওয়া পর্যন্ত। সেটাকে নিয়ে এবার কি করছি? একটা অক্সিজেন পূর্ণ জারে কি করেছি? প্রবেশ করিয়েছি। অক্সিজেন পূর্ণ গ্যাস জারে প্রবেশ করানো হলো। কি হচ্ছে? গ্যাস জারের ভিতরে কার্বন, আচ্ছা প্রবেশ করালে কি হবে তোরা বলতে পারবি? আমরা দেখেছিলাম দিলে কি হয়েছিল? জ্বলে উঠেছিল তো। গ্যাস জারের ভিতরে কার্বন ডাইঅক্সাইড উজ্জ্বল ভাবে জ্বলে, যার ঠান্ডা হলে ভেজা নীল লিটমাস লাল হয়। নীল লিটমাস লাল হয় মানে কি দেখতে পেলাম? আম্লিক অক্সাইড। তাহলে কি? কিন্তু ভেজা লাল লিটমাস অপরিবর্তিত থাকে। তাহলে গ্যাস জারে স্বচ্ছ চুন জল ঢেলে ওই আবার ওই 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 ওর মধ্যে যদি আবার স্বচ্ছ চুন জল যদি ঢালি, তখন আমরা কি দেখবো? না, গ্যাস জারে স্বচ্ছ চুন জল ঢেলে ঝাঁকালে তা দুধের মতো একটা সাদা স্তর হয়ে যাবে। এটা আমরা অনেক সময় ল্যাবে করে দেখি, কি হয়? সাদা স্তর হয়ে যাবে। কার্বন ডাইঅক্সাইডের সঙ্গে বিক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়। কি দেখেছি? না, কার্বনের সঙ্গে অক্সিজেনে কি তৈরি হয়েছে? কার্বন অক্সাইড তৈরি হয়েছে। তারপর কি দেখেছি? না, যা একটি আম্লিক অক্সাইড, এখানে আম্লিক অক্সাইড তৈরি হলো। কার্বনের সঙ্গে এই যে আমরা চুন জল ঢাললাম, কি তৈরি হলো? ক্যালসিয়াম কার্বনেট। আর কি তৈরি হলো? না, জল তৈরি হলো। তাহলে আম্লিক অক্সাইডটা তোরা বুঝতে পারলি কিরকম। পরেরটা কি বলছে? না, ধাতুর সঙ্গে বিক্রিয়া। কার সঙ্গে বিক্রিয়া? এবারে ধাতুর সঙ্গে বিক্রিয়া। দেখলাম আমরা ম্যাগনেসিয়ামের ফিতা যখন একটি ধাতুকে যখন কি করবো? অক্সিজেন পূর্ণ জারে যখন প্রবেশ করাবো, দেখলো একদম উজ্জ্বল শিখায় জ্বলে উঠবে। কেন? ম্যাগনেসিয়াম অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন হয়েছে, যা সাদা ধোঁয়া তৈরি করবে। তাই তো? কি বললো? ধাতুর সঙ্গে অক্সিজেনের বিক্রিয়া। কি? ক্ষারকীয় অক্সাইড। আমরা কি দেখবো? না, একটি ম্যাগনেসিয়াম ধাতুর ফিতে নিয়ে তাতে আগুন ধরানো হলো। ম্যাগনেসিয়াম ধাতুর ফিতে নিয়ে তাতে কি করলাম? আগুন ধরালাম। ম্যাগনেসিয়াম ফিতেটি ফুলঝুরির মতো উজ্জ্বল সাদা আলোয় ছড়িয়ে পড়বে, একদম তাড়াতাড়ি করে একদম উজ্জ্বল শিখায় জ্বলে উঠবে। আর নিচে কি পড়বে? না, সাদা গুঁড়ো জমবে। নিচে কি পড়বে? সাদা গুঁড়ো জমবে। এই সাদা গুঁড়োটাই হলো ম্যাগনেসিয়াম অক্সাইড। এই সাদা গুঁড়োটা হলো কোথায়? এই ম্যাগনেসিয়াম অক্সাইড। কেন? ম্যাগনেসিয়াম নিয়েছি, তার সঙ্গে অক্সিজেন যুক্ত হয়েছে, কি হলো? ম্যাগনেসিয়াম অক্সাইড। সংগ্রহ করে পাতিত জলে এবার এই ম্যাগনেসিয়াম অক্সাইডকে জলে দ্রবীভূত করা হচ্ছে। জলে ভালো করে কি করব? ঝাঁকাবো। তাহলে ম্যাগনেসিয়ামকে
এখানে লেখা আছে, হ্যাঁ, ম্যাগনেসিয়াম অক্সাইডকে যদি জলের সঙ্গে যুক্ত করলাম কি হবে, ম্যাগনেসিয়াম কি হবে, কি তৈরি করবো, ম্যাগনেসিয়াম অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে ক্ষারিক অক্সাইড তৈরি করবে। তাহলে প্রথমে আমরা কি দেখলাম না, ম্যাগনেসিয়ামকে আমরা জ্বলন্ত অবস্থায় যদি অক্সিজেন পূর্ণ জারে যখন প্রস্তুত করবো কি দেখবো না, ম্যাগনেসিয়াম অক্সাইড উত্তলশিখায় জ্বলে উঠবে, কি তৈরি হবে, ম্যাগনেসিয়াম অক্সাইড। আর এদিকে দেখলাম সাদা সাদা পরিমাণে, আর এদিকে কি দেখেছি আমরা, তখন ম্যাগনেসিয়াম অক্সাইড তৈরি হবে। আবার এই ম্যাগনেসিয়াম অক্সাইডকে যখন আমরা জলে দ্রবীভূত করব তখন আমরা এই ক্ষারকীয় অক্সাইড তৈরি পাবো আমরা। তাহলে আমরা ধাতুর সঙ্গে অক্সিজেনের বিক্রিয়ায় কি দেখলাম, বুঝতে পেরেছি আমরা। কি বলছে না, এবারে উভধর্মী, এদিকেও এদিকেও দুদিকে উভধর্মী। আবার কি, অ্যালুমিনিয়াম ও জিঙ্ক, এই যে অ্যালুমিনিয়াম ও জিঙ্ক অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়ে, এই যেমন জিঙ্ক অক্সাইড, অ্যালুমিনিয়াম অক্সাইড, কি দেখতে পাচ্ছি, অ্যালুমিনিয়াম ও জিঙ্ক অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে যথাক্রমে অ্যালুমিনিয়াম অক্সাইড আর জিঙ্ক অক্সাইড উৎপন্ন করবে। এই দেখ, অ্যালুমিনিয়াম আর অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়ে অ্যালুমিনিয়াম অক্সাইড, জিঙ্ক অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়ে কি হলো, জিঙ্ক অক্সাইড। এই অক্সাইডগুলি উভধর্মী, অর্থাৎ এরা অম্ল আর ক্ষার এই দুটিতে সঙ্গে বিক্রিয়া করতে পারে এরা। তাহলে উভধর্মী কি দেখেছি আমরা, অ্যালুমিনিয়ামের সঙ্গে অক্সিজেন, আবার জিঙ্কের সঙ্গে অক্সিজেন যুক্ত হয়ে দেখেছি জিঙ্ক অক্সাইড, অ্যালুমিনিয়ামের সঙ্গে অ্যালুমিনিয়াম অক্সাইড, এরা কি উভধর্মী। এবার কি বলছে না, পারঅক্সাইড 2, কি বলছে, পারঅক্সাইড, পারঅক্সাইডে কি দেখতে পাচ্ছি না, উত্তপ্ত অবস্থায় সোডিয়াম ধাতু অতিরিক্ত অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে প্রধানত সোডিয়াম পারঅক্সাইড উৎপন্ন করে। এই দেখ, সোডিয়ামের সঙ্গে অক্সিজেনে যুক্ত হয়ে সোডিয়াম পারঅক্সাইড তৈরি হয়, পারঅক্সাইড 2। তাহলে কি দেখলাম না, উত্তপ্ত অবস্থায় সোডিয়াম ধাতুকে অতিরিক্ত অক্সিজেনের সাহায্যে যদি আমরা বিক্রিয়া করি তাহলে আমরা দেখব সোডিয়াম কি হবে, পারঅক্সাইড উৎপন্ন হবে। তাহলে এটা কি হবে, পারঅক্সাইড গঠন। কি বলছে না, জারণ বিক্রিয়া, কি বিক্রিয়া, জারণ, বর্ণহীন নাইট্রিক অক্সাইড, সরি হ্যাঁ বর্ণহীন, এই যে নাইট্রিক অক্সাইড, বর্ণহীন নাইট্রিক অক্সাইড অক্সিজেনের সংস্পর্শে এলে কি হবে, বাদামি রঙের নাইট্রোজেন ডাইঅক্সাইড, বাদামি রঙের লেখা আছে, এই যে বাদামি রঙের নাইট্রোজেন ডাইঅক্সাইড কি হবে, উৎপন্ন হবে। তাহলে আমরা কি দেখছি, জারণে কি দেখতে পাচ্ছি না, বর্ণহীন নাইট্রিক অক্সাইড যখন অক্সিজেনের সঙ্গে সংস্পর্শ আসবে, যখন বিক্রিয়া হবে তখন কি তৈরি হবে আমাদের না, নাইট্রোজেন ডাইঅক্সাইড। এটা কিরকম না, তখন তৈরি হবে এই বাদামি রঙের। তাহলে জারণ বিক্রিয়াটা বুঝতে পেরে গেলাম আমরা। তারপর কি বলছে না, অ্যালুমিনিয়ামের শোষক, কি বলছে, অ্যালুমিনিয়ামের শোষক। আমরা দেখলাম কি, আমরা দেখলাম যে আমরা দেখেছি যে আমরা ওরাম, তারপরে আর্জেন্টাম, তারপরে প্ল্যাটিনাম, তারপরে প্ল্যাটিনাম, এরা সব কি করে না, অক্সিজেনকে তার পৃষ্ঠে মানে তার গায়েতে কি করে বলতো, আটকে ধরে। ছবি আছে এখানে, এই যে এই দেখ, এরা কি করে না, এরা অক্সিজেনকে তার পৃষ্ঠে মানে গায়ে কি করে, তারা আটকে রাখে। এরা এরা অক্সিজেনকে কি করে, আটকে রাখে। কিন্তু আটকে রাখলে তাহলে আটকে রাখলো, আবার কিন্তু এদেরকে যখন উত্তপ্ত করবে এটা তখন আবার ছেড়েও দেবে। তাহলে কি হবে, এই অধিশোষণ করে রাখে না এরা, এরা কি করে অক্সিজেনকে অধিশোষণ করে, মানে এরা পৃষ্ঠে গায়ে দিয়ে আটকে রাখে, আবার উত্তপ্ত করলে আবার ছেড়ে দেয়। আবার কি হয় না, এই ধাতুগুলোর মধ্যে রয়েছে যেমন দেখ, এই অ্যামোনিয়া যুক্ত কিউপ্রাস ক্লোরাইড, আর কোথায় রয়েছে না, পটাশিয়াম পাইরোগ্যালেট দ্রবণ। এই এরা যে দুজনে রয়েছে এরা কি করে, অক্সিজেনকে পুরো পরিমাণ একদম অ্যাবজর্ব করে নেয়। আমরা যেমন যেটা একটা স্পঞ্জ নিয়ে যদি জলের মধ্যে এরকম ঢালি কি হয়, স্পঞ্জটার ভিতরে পুরো জল পুরো সব শুষে নেয় না, এরা পুরো অক্সিজেনকে পুরো শুষে নেয়, এরা পুরো শুষে নেবে। আর এরা যে রয়েছে এই যে অরাম আর্জেন্টাম মানে সোনা রূপা প্ল্যাটিনাম প্যালাডিয়াম, এরা কি করে না, অক্সিজেনকে তার পৃষ্ঠে আটকে রাখে। বুঝতে পারছি। তাহলে অক্সিজেনের শোষক কি বলছে, অরম আর্জেন্টাম প্ল্যাটিনাম প্যালাডিয়াম প্রভৃতি ধাতু সাধারণত কম তাপমাত্রায় এই ধাতুগুলি অক্সিজেনকে অধিশোষণ করে ধাতব পৃষ্ঠে দুর্বলভাবে ধরে রাখে। এই অধিশোষণ মানে কি, তার গায়েতে ধরে রাখে। ধাতুগুলোকে গরম করলে আবার কি হবে, শোষিত অক্সিজেন বেরিয়ে যায়। ক্ষারীয় পটাশিয়াম পাইরোগ্যালেট দ্রবণ, এটি অক্সিজেন শোষণ করে এবং বাদামি বর্ণ ধারণ করে
আবার এই যে অ্যামোনিয়া যুক্ত কিউপ্রাস ক্লোরাইড দ্রবণ রয়েছে, এবার এরাও অক্সিজেনকে শোষণ করে, এরা নীল বর্ণ করে, আর এ কি করে না বাদামি বর্ণ তৈরি করে। এর কি তৈরি করে না বাদামি বর্ণ তৈরি করে। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম কি না অক্সিজেনের শোষক। অক্সিজেনের কি দেখতে পেলাম আমরা শোষক। আমরা প্রথম থেকে দেখছি আজকে কি আগে ফার্স্ট পার্ট ওয়ানে আমরা দেখেছিলাম কি, পার্ট ওয়ানে আমরা কি দেখেছি না প্রথমে দেখলাম যে গ্যাস দেখলাম, গ্যাস কি দেখলাম আমরা প্রথমে দেখলাম যে গ্যাস হলো পাত্রে এমন একটা অবস্থা যার নির্দিষ্ট কোনো আকার আয়তন ছিল না, যে পাত্র রাখবে সেই পাত্রের আকার ধারণ করবে, প্রথমে দেখেছি। তারপর কি দেখেছিলাম যে যে আমরা যে এই বিজ্ঞানকে শুধু পড়লেই শিখতে পারবো নাকি হাতে কলমে করতে হবে, তখন আমরা দেখলাম না শুধু পড়লেও হবে না, হাতে কলমে করতে হবে। হাতে কলমে করার জন্য আমাদের একটা নির্দিষ্ট জায়গা দরকার। সেই জায়গাটা কি দেখেছিলাম আমরা পরীক্ষাগার, ল্যাব। আবার দেখলাম সেই পরীক্ষাগারে যখন যাব, ল্যাবে যখন যাব, যখন কোনো কিছু হাতে কলমে কাজ করতে হবে, ইনস্ট্রুমেন্ট যন্ত্রপাতি লাগবে, সেই যন্ত্রপাতির সম্পর্কেও আমরা পার্ট ওয়ানে দেখেছি, সব প্রত্যেকটা যন্ত্রপাতির ডিটেলস দেখেছি আমরা। আজকে আমরা কি দেখলাম না প্রথম থেকে দেখেছি কি অক্সিজেন কোথা থেকে আসলো দেখলাম, তারপরে অক্সিজেন কি মানে সব জীবের জন্যই প্রয়োজন, আবার অক্সিজেন কি আমাদের কি শুধু উপকারী করে নাকি অপকার করে। আবার কি দেখেছি আমরা অক্সিজেনের রাসায়নিক ধর্ম দেখলাম, অক্সিজেনের ভৌত ধর্ম দেখলাম। তারপর কি দেখেছি আমরা না শিল্প চিকিৎসা এর ক্ষেত্রে শুধু মানে শুধু কি অক্সিজেনকে শুধু আমাদের এই খাদ্যকে জারিত করতে কিংবা দহন করতে কাজ করে না, আমরা দেখলাম কি রাসায়নিক শিল্পে, ইস্পাত শিল্পে, তারপরে সালফিউরিক অ্যাসিড তৈরি করতে, তারপরে দেখলাম চিকিৎসা ক্ষেত্রে, নানান ক্ষেত্রে ব্যবহার হয়। তোরা তাহলে বুঝলি। তাহলে তাহলে আজকের ভিডিও আমার এখান পর্যন্ত। নেক্সট এর পরের পার্টে এর পরের পার্টটা এর নেক্সট টপিকটা শুরু হবে। আর তোদের যদি এই অধ্যায় 3 অর্থাৎ গ্যাসের পরিচিতি সম্পর্কে যদি কোনো রকম নোটস বা কোনো রকম কোনো রকম যদি ডাউট বা কোয়ারি ক্রিয়েট হয় তোরা অবশ্যই কমেন্ট করে জানাবি। আর যদি নোটসের জন্য যদি কোনো কিছু দরকার পড়ে, প্রয়োজন হয়, তাহলে তোরা অবশ্যই আমাদের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করবি, সেখানে এই অধ্যায় সংক্রান্ত নোটস পেয়ে যাবি তোরা। তাহলে আজকের ভিডিও এখানে পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং।